প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি তানজিদের, অল্পের জন্য শতক মিস শান্তর। ডারউইনের টেস্টে ব্যাটিংয়ে রাজত্ব টাইগারদের, দ্বিতীয় দিন শেষ 153 রানের লিড। ডারউইনে বাংলাদেশের অবিশ্বাস্য পারফরমেন্সে অবাক অস্ট্রেলিয়া, তৃতীয় দিনের ম্যাচে ফেরার লক্ষ্য। বিশ্বসেরা বোলারদের শাসন করে প্রশংসায় ভাসছেন তানজিদ। দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত। টপ অ্যান্ড টি-20 অভিযানে অস্ট্রেলিয়ার পথে এইচপি দল। মেন্টর মাহমুদুল্লাহর প্রথম অ্যাসাইনমেন্ট, দাপুটে পারফরমেন্সে নজর শামীম সাব্বিরদের। ভারতের বদলে আসিয়ান কাপে বাংলাদেশ সহ একাধিক দেশকে আমন্ত্রণ, যে কোনো একটি দলকে বেছে নেবে ফিফা। টুর্নামেন্ট মিস হলে ট্রাই নেশন সিরিজ ও মালদ্বীপ ম্যাচে চোখ বাফুফের। এবং দায়িত্ব নেয়ার 6 মাসে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া সরকারের। প্রথমবার ভাতা ও কার্ড চালু, 10 থেকে 14 বছর বয়সী খেলোয়াড়দের জন্য নতুন করে স্পোর্টস আয়োজন। শুরুতেই ডারউইন টেস্টের খবর। তানজিদ তামিমের সেঞ্চুরি ও নাজমুল শান্তর 50-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাজত্ব বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 351 রান। এরই মধ্যে 150 রানের বেশি লিড পেয়েছে সফররতরা। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। তানজিদ তামিমের এমন উড়ন্ত উদযাপন বলে দেয় ডারউইন টেস্টে বাংলাদেশের অবস্থান। মাইটি অস্ট্রেলিয়াকে কিছুটা খুঁজে পাওয়া গেল দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে। নতুন বলে 3 উইকেট তুলে নিলেও মিরাজ আর সেই হাসানের ব্যাটে দিন শেষে ভুগতে হয়েছে তাদের। দ্বিতীয় দিনের গল্পে নতুন নায়ক, ঠিকঠাক ছিল আধিপত্য, যেন দ্বিতীয় দিনটা শুরু করেছেন প্রথম দিনের শেষ থেকে। অভিজ্ঞ মমিনুল হক সকালটা পার করছিলেন দেখে শুনে, রান তুলছিলেন 2 ব্যাটার পাল্লা দিয়ে। সময় যত গড়িয়েছে অসহায়ত্ব দেখা গেছে অজি পেসারদের চোখে মুখে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলা তানজিদ তামিম এদিন পরিচয় দেন দায়িত্বশীলতার। খেলেন দেখে শুনে, বাজে বলটা ঠিকই ছাড় দেননি। মুমিনুল আর তামিম রান তোলেন দ্রুততার সঙ্গে। একটা সময় মনে হচ্ছিল 50 হয়তো আগেই করবেন মুমিনুল, তবে ব্যাট চালিয়ে খেলে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন তামিম। সঙ্গ দেয়া মুমিনুলও ছিলেন অর্ধশতকের দ্বার প্রান্তে। দুর্ভাগ্য তার জন্য, ফিরতে হলো 49 রানে। 102 রানের এক দারুণ জুটি ভাঙে বাংলাদেশের। এরপর দায়িত্বটা পড়ে নাজমুল হোসেন শান্তর কাঁধে। তানজিদ তামিমকে নিয়ে সামাল দেন ধাক্কা, হাত চালিয়ে খেলেন টাইগার অধিনায়ক। শান্ত খেলেন ওয়ানডে মেজাজে। দারুণ শুরুটা কাজে লাগান এই ব্যাটার, রান তোলেন পাল্লা দিয়ে, 50-র দেখা পান তিনিও। 2 ব্যাটার মিলে শতকের কাছে নিয়ে যায় লিডটা। অন্য প্রান্তে তামিম ছিলেন সাবলীল। 62 রানের জীবন পাওয়া বাঁহাতি ব্যাটার নার্ভাস 90-তেও ছিলেন নির্ভার। সাবলীল খেলে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান বাঁহাতি ব্যাটার, যদিও 101 রানে থামতে হয়েছে তাকে। নাথান লায়ন ফেরান এই সেঞ্চুরিয়ানকে। এরপর নতুন করে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অজিরা। দারুণ খেলতে থাকা শান্তকে সেঞ্চুরি বঞ্চিত করেন হ্যাজিলোড। 84 রান আসে তার ব্যাটে। লিটন হতাশ করেছেন, 0 রানে ফিরে গেছেন প্যাভিলনে। এরপর প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা মিরাজ খেলেন দারুণভাবে। বল হাতে ঝলক দেখানো হাসান মাহমুদ ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। 43 রানের জুটিতে অপরাজিত মিরাজ হাসান, 153 রানের লিড টাইগারদের বোর্ডে। ডারউইন টেস্টের 2 দিনে 6 সেশনে অনেকটা পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। টাইগারদের বোলিংয়ের পর তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরি আর তার ব্যাটে ভর করে 153 রানের লিড টাইগারদের ঝুলিতে। তৃতীয় দিনে সেই লিডটা নিঃসন্দেহে মিরাজ, হাসান মাহমুদরা চাইবেন আরও বড় করে নিতে, আর সেটা করতে পারলে অস্ট্রেলিয়ায় নতুন একটা ইতিহাস লেখা হবে। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ এই ইনিংসটা বাবা মাকে উৎসর্গ করেছেন তানজিদ তামিম। ছোটবেলার আইডল অ্যাডাম গিলক্রিস্টের কাছ থেকে প্রশংসা পেয়ে রোমাঞ্চিত টাইগার ওপেনার। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে। এদিকে বাংলাদেশের পারফরমেন্স অবাক করেছে অজিতের। যে কোনো মূল্যে ম্যাচ বাঁচাতে চায় স্বাগতিকরা। তৃতীয় দিনে সফররতদের দ্রুত অল আউটের আশায় অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। অজিরা যেখানে স্বপ্ন দেখেছিল 2 কিংবা 3 দিনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটা জিতে নেয়ার, তারা এখন শঙ্কায় রয়েছেন এই ম্যাচটা হেরে যায় কিনা। এই ম্যাচে এমন পরিস্থিতিতে নিয়ে আসার জন্য যাদের অবদান, তাদের একজন নিঃসন্দেহে হাসান মাহমুদ, এবং দ্বিতীয় দিনে যার অনবদ্য সেঞ্চুরি
তানজিদ হাসান তামিম। তার এই সেঞ্চুরিতে ভর করে কিন্তু বাংলাদেশ লিড নিয়েছে এবং অসাধারণ পারফরমেন্সের পর তিনি কিন্তু প্রশংসায় ভাসছেন। ইন্টারভিউ দিয়েছেন অস্ট্রেলিয়ান লেজেন্ড অ্যাডাম গিলক্রিস্টের কাছে, যার খেলা দেখে তিনি বড় হয়েছেন, যাকে আসলে ছোটবেলা থেকেই পছন্দ করতেন এবং তার কাছ থেকেও তিনি প্রশংসা শুনেছেন। অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও, আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা, তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। সাদা পোশাকের সেঞ্চুরি বরাবরই যে কোনো ব্যাটসম্যানের জন্য, যে কোনো ক্রিকেটারের জন্যই কিন্তু স্পেশাল, এবং তানজিদ হাসান তামিম সেটা নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে, যেখানে তার প্রতিপক্ষ বোলার ছিল প্যাট কামিংস, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো বোলাররা, এবং তিনি এই দুর্দান্ত সেঞ্চুরিটাকে উৎসর্গ করেছেন তার বাবা মাকে, এবং কি দলের জন্য তিনি যে পারফর্ম করতে পেরেছেন সেটাকেই বড় করে দেখছেন। ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত। আমার সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। মাইটি অস্ট্রেলিয়া যেখানে নিজেদের মাটিতে সবসময় দাপট দেখায়, সেখানে একেবারে বিধ্বস্ত অবস্থা স্বাগতিকদের। দ্বিতীয় দিনেও আসলে মন খারাপ করেই প্রেস কনফারেন্সে আসতে হয়েছে ওয়েবস্টারকে, এবং তিনি বাংলাদেশ ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন। এই ম্যাচটা তারা লক্ষ্য রাখছেন অন্তত হাতছাড়া হবে না, সেক্ষেত্রে তৃতীয় দিনে খুব দ্রুত বাংলাদেশকে অল আউট করতে চায়। ওরা দারুণভাবে মোমেন্টাম ধরে রেখেছে। দেখা যাক, এখনো ম্যাচে 3 দিন বাকি, আশা করি ম্যাচে ফিরতে পারবো। চতুর্থ ইনিংসে ছোট টার্গেট তাড়া করাও কঠিন হয়ে ওঠে। এখনো জয় আমাদের মূল লক্ষ্য। প্রথম কাজ হলো দ্রুত বাকি 4 উইকেট তুলে নেওয়া, এরপর ব্যাটিংটাও ভালো করতে হবে। আমাদের বেশ কিছু আক্রমণাত্মক ব্যাটার রয়েছে। অজিরা যখন ডারউইন টেস্ট বাঁচাতে মরিয়া, তখন বাংলাদেশ মুখিয়ে তাদের লিডটাকে বড় করে নিতে। সেক্ষেত্রে ডারউইন টেস্টে জয়ের সুবাতাস পেতে শুরু করবে টিম টাইগার্স, আর সেটা করতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে হবে নতুন ইতিহাস। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। ডারউইনে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তানজিদ তামিম। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। প্রথম বাংলাদেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকিয়েছেন তানজিদ। সব ফরম্যাট মিলিয়ে অজিতের বিপক্ষে চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছেন এই ওপেনার। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। এই তানজিদ তামিমের আকাশপানে লাফিয়ে উদযাপনটা কি সেই তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরি করার উদযাপনকে মনে করিয়ে দেয়? করে দেয়ারই কথা। তামিম ইকবাল সেই সময় একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন, এবং তানজিদ তামিম, যিনি কিনা মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং যাদের বোলিং লাইন আপে রয়েছে পেট কামিংস, স্টার্ক, হ্যাজেলউডের মতো বোলার, তাদের বিপক্ষে প্রথম 50 করেছেন এবং সেই 50টাকে শতকে রূপ দিয়েছেন। আর সেই শতক উদযাপনটা তো একটু বাড়তি হবে, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে 23 বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা একেবারে উল্টো চিত্র। নতুন করে ইতিহাসের পাতাগুলো লিখছেন তানজিদ তামিম। হাসান মাহমুদ গতকালকে যেটা করেছেন সেটাই যেন টেনে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে তানজিদ তামিম। টেস্ট দলে যখন তাকে নেওয়া হয়, তানজিদ তামিমকে কেন আসলে এই দলে যুক্ত করা হলো, তখন হাবিবুল বাশার সুমন, যিনি প্রধান নির্বাচক, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরটা দিয়েছিলেন যে বাংলাদেশ টেস্ট খেলার ধরনটা বদলাতে চায়। অ্যাডাম গিলক্রিস্ট তানজিদ তামিমকে প্রশ্ন করছিলেন, তুমি তো আক্রমণাত্মক ক্রিকেটার, তুমি টেস্টে এভাবে ধীরস্থিরভাবে কিভাবে খেলেছো? তিনি আসলে সেটার উত্তরটা যেমনটা দিয়েছেন, তার যে আসলে অভিজ্ঞতা, তিনি যে ঘরোয়া ক্রিকেটটা খেলেন, লঙ্গার ভার্সনটা খেলেন, সে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন, এবং কি এখানে যে অনুশীলনটা করেছেন ধীরস্থির ভাবে দেখে শুনে খেলার। ইনিংসটার দিকে তাকাই, প্রথম দিনে তিনি সাদমানের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ করেছেন, স্টার্টিংটা ভালো দিয়েছেন, তারপরে মমিনুলকে নিয়ে 100 রানের উপরে একটা পার্টনারশিপ করেছেন, যে পার্টনারশিপটা ভিত করে দিয়েছে। বাংলাদেশ দলের উপর যখন চাপটা আসছিল, তখন তিনি কিন্তু এক প্রান্ত আগলে রেখে খেলে কিন্তু এই ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, এবং সেই ইনিংসের আসলে প্রতিদানটা তিনি শেষ পর্যন্ত সেঞ্চুরি দিয়ে উদযাপন করতে পেরেছেন। কমেন্টেটররা বলছিলেন আসলে বাংলাদেশের এই ব্যাটসম্যান কিন্তু অনেক বেশি বল ছেড়ে খেলছে, এবং খারাপ বল যেটি আসে সেটিকে কিন্তু পানিশ করেছেন, রান তুলেছেন, এবং এই 101 রানের ইনিংসটা তিনি 8টি 4 মেরেছেন, একটি 6 হাঁকিয়েছেন। তানজিদ তামিমের এই সেঞ্চুরির মধ্য দিয়ে মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিনি ছাপিয়ে গেছেন স্টিভ ওয়াকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার।
তাকে ছাড়িয়ে গেছেন এই মাঠে। ইন্ডিভিজুয়াল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা তার, এবং তার উপরে রয়েছেন ড্যারেন লেম্যান। তানজিদ তামিম দুর্দান্ত সেঞ্চুরি করে দুর্দান্তভাবে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেছেন এবং দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটেও বিশ্বকে জানান দিতে বাংলাদেশ এখন কোনো ছোট দল নয়। যেমন তেমন ভাবে হারিয়ে দেওয়ার যেই বুলি আওড়ানো হয় সেটা আর এখন সম্ভব নয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যদি এই টেস্টটা জিততে পারে, নিঃসন্দেহে টেস্ট যে চ্যাম্পিয়নশিপ সেখানেও একটা অবস্থান তৈরি হবে। তবে তার আগে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসেও এই রকম একটা পারফরমেন্স করতে হবে, সেটাও নিঃসন্দেহে তানজিদ তামিম করে দেখাবেন, সেই প্রত্যাশা তো রাখাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে ব্যাকফুটে থাকাটা কিছুতেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ানরা। মাঠে অহেতুক স্লেজিং আর আগ্রাসী অঙ্গভঙ্গিতে বাংলাদেশ দলের মনোযোগ নষ্ট করতে চাইছে তারা। পারফরমেন্স নিয়ে দেশটির ক্রিকেট আঙ্গনে হতাশার সীমা নেই। কামিন্সের দলকে নিয়ে চরম সমালোচনা করেছেন রিকি পন্টিং, প্রশ্ন তুলেছেন ব্যাটারদের সামর্থ্য নিয়েও। তবে বাজে পারফরমেন্সের জন্য পিচকে দায়ী করেছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। 22 গজের খেলায় না পেরে এখন স্লেজিংয়ের ফাঁদ বিছাতে হচ্ছে মাইটি অজিদের। সাধারণত সমশক্তির দলের বিপক্ষে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, এখন বাংলাদেশের অপ্রতিরোধ্য যাত্রা থামাতে সেই মনস্তাত্ত্বিক চাল চালছে তারা। শেষ সেশনে মিরাজের উপর অহেতুক মেজাজ দেখান স্টার্ক। বোলিংয়ের পর ফলো থ্রুতে ব্যাটারের রানিংয়ের পথ ব্লক করে দাঁড়িয়ে থাকলে মিরাজ একটু সরে গিয়ে রান কমপ্লিট করেন। সে সময় পিচের রেড জোন নিয়ে আম্পায়ার সতর্ক করলে মিরাজ বোঝাতে থাকেন স্টার্ক সামনে থাকায় উপায় ছিল না তার। তখনই ধমকের স্বরে স্টার্ক বলেন, পিচের উপর থেকে সরো, এখন তুমি বাংলাদেশে নও। নিজেদের আঙিনাতেই ঘাম ছুটে যাচ্ছে অস্ট্রেলিয়ানদের। এমন ক্রিকেট পরাশক্তি দলকে নাজেহাল করে ছাড়ছে গোনায় না ধরা বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম 2 দিনই টাইগারদের। তাই শুধু স্টার্ক নয়, নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ গোটা অস্ট্রেলিয়া দলই। আমরা কিছু সুযোগ নষ্ট করেছি, তবে তারা আসলেই খুব ভালো ব্যাটিং করেছে। উইকেটটা আমাদের প্রথম ইনিংসের চেয়ে ভিন্ন আচরণ করছে। আশা করছি পরের ইনিংসে বলে অত মুভমেন্ট থাকবে না। আন্ডারডগ বাংলাদেশের বিপক্ষে হোমে 23 বছর পর টেস্ট খেলতে নামা অস্ট্রেলিয়া দল যেন কিং কর্তব্য বিমূঢ়। দেশটির সাবেক গ্রেটদেরও হতাশায় রীতিমতো চুল ছেঁড়ার উপক্রম। খুবই চাপে আছে অস্ট্রেলিয়া। আগামী কয়েকটা দিন কিছু ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। তারা নার্ভাস থাকবে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মান কেমন তার একটা পরীক্ষা হবে পরবর্তী ইনিংসে। আমি বলবো না অস্ট্রেলিয়া খুব খারাপ বোলিং করেছে, তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তাদের ক্রেডিট দিতেই হবে। স্টার্ক, কামিন্স, হ্যাজলউড, লায়নদের ওয়ার্ল্ড ক্লাস বোলিংয়ের বিপক্ষে খাবি খায় বড় বড় দল। শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি কখনো। পাকিস্তান সবশেষ জিতেছে 31 বছর আগে, কিন্তু ওই কন্ডিশনে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। এখন সত্যি সত্যি জয় ছিনিয়ে নিতে পারলে তা হবে ইতিহাস। নূরে জান্নাত, সময় সংবাদ। বড় স্বপ্ন নিয়ে টপ টি20 খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ এইচপি দল। মেন্টর হিসেবে দলের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্টে গেলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরামর্শে দারুণ কিছু করতে চান শামীম সাব্বিররা। আর ডারউইনে জাতীয় দলের হাসান তাসকিনদের মতো দাপট দেখাতে চান পেসার রিপন মণ্ডল। একসময় ব্যাট হাতে বাংলাদেশের ভরসার নাম ছিলেন। এবার ব্যাট নয়, অভিজ্ঞতা আর পরামর্শ দিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার পালা। বিমানবন্দরে মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, ছবি তোলার হিড়িক। ক্রিকেট ছাড়লেও যে তার প্রতি ভালোবাসা কমেনি একটুও, এই দৃশ্য তার প্রমাণ। এবার প্রথম অ্যাসাইনমেন্টে গেলেন সাইলেন্ট কিলার। অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের ইতিহাস গড়ার লড়াই যখন চলছে, ঠিক তখনই আরও এক বড় স্বপ্ন নিয়ে ক্যাঙ্গারু দেশে গেল বাংলাদেশ এইচপি দল। ডারউইনে টপ টি20 খেলতে দেশ ছেড়েছে রাকিব, সাকলাইন, আবু হায়দাররা। এলপিএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিপন মণ্ডল। এ দলটার মেন্টর মাহমুদুল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরামর্শে এবার দারুণ কিছু করার স্বপ্ন এইচপির। প্লেয়ার ছিলেন, উনি জানে কখন কি সিচুয়েশন আসে বা ওইরকমভাবে আমাদের ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা শেয়ার করে। সো আমি মনে করি যে ইনশাল্লাহ আমাদের অনেক কাজে আসবে। মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে বাংলাদেশের এক্সাম্পল একজন, তো আসলে তার বহুত এক্সপিরিয়েন্স আছে, তো এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে এবং সাথে সাথে ছেলেদের সাথে তার বন্ডিংটা খুবই ভালো এবং সে বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে, তার টেকনিক্যাল নলেজ দিয়ে ছেলেদেরকে গাইড করছে, ব্যাটসম্যানদেরকে।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই হবে প্রথম চ্যালেঞ্জ। বিশেষ করে ডারউইনের উইকেটে পেসাররা পাবে বাড়তি সুবিধা। জাতীয় দলের হাসান তাসকিনরা ম্যাজিক দেখাচ্ছে, রিপন রনি সাকলাইনরা কতটা প্রস্তুত? আমাদের সিনিয়র বড় ভাইরা যেভাবে খেলতেছে, সো আমরা তো তাদের দেখে অনুপ্রাণিত হই। সো আমাদেরও চেষ্টা থাকবে যে আমরাও যাতে এরকম ডমিনেট করতে পারি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলের রাডারে ফিরে খুব একটা নজর কাটতে পারেননি সাব্বির রহমান। তারপরও সুযোগ মিলেছে টপ এন্ড টি-20-তে। জাতীয় দল থেকে বাদ পড়া শামীমও এই টুর্নামেন্টকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। তাদের নিয়ে টিম ম্যানেজমেন্টেরও প্রত্যাশা অনেক বড়। রুম্মান সাব্বির অনেকদিন পরে আসছে, তো আমার কাছে মনে হচ্ছে যে এখন সে খুবই ভালো শেপে আছে। তো আমার কাছে মনে হয় এবং তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, তো সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যে সে ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে। আমি সবসময় আসলে একই রকম থাকে খেলার, যেটা বলবো ওর যেটা স্টাইল আমরা ওইটা নষ্ট করতে চাই না, এবং ওর যেহেতু ওখানে আগে খেলার অভিজ্ঞতা আছে এবং সে আসলে এইখানে আমার কাছে মনে হয় তার এক্সপিরিয়েন্সটা দিতে পারবে এবং যারা জুনিয়র আছে তাদেরকে সাহায্য করতে পারবে। 21 আগস্ট শুরু হচ্ছে টপ এন্ড টি-20। 22 আগস্ট নেপাল এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেওয়ার 180 দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতার সঙ্গে চালু করা হয়েছে ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজিত হয়েছে নতুন করে স্পোর্টস। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে নতুন করে প্যারা স্পোর্টস। বিগত 6 মাসে ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা। পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে। খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন করে স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন করে স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে আমরা খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। সাব গেমস কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা যাতে এই খেলোয়াড়দেরকে যাতে আগামী 5 বছর 7 বছর পরে কিংবা 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায় খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়া ভাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের ক্রীড়া ভাতা আওতায় এনেছে, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। আমি চাই নতুন কুড়িটা হোক, এর মাধ্যমে আরও অনেক অনেক প্লেয়ার উঠে আসুক। 12 থেকে 14 বছর বয়সীদের কোনো গেম নাই, তাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে সরকার এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জার্সি গায়ে মাঠে নামলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়মনসিংহে আন্তর্জাতিক মানের স্পোর্টিভা
টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন করতে এসে সাবচুই সতীর্থদের সঙ্গে খেলে পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। জার্সি গায়ে মাঠে নামলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে গোলরক্ষক নন, খেলেছেন মিডফিল্ডার হিসেবে, উন্মাদনা যোগাচ্ছেন দর্শকদের। ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পাড়ে গড়ে তোলা হলো আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ। উদ্বোধন শেষে স্পোর্টিবার টার্ফের মুখোমুখি 2003 সালের সাফজয়ী তারকারা সাবেক সতীর্থদের সঙ্গে মাঠে নেমে ফুটবলের পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানালেন, প্রতিটি জেলায় কৃত্রিম খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা। ইতিমধ্যে আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের একটি টার্ফ মাঠ, বিভিন্ন জেলা শহরে এই ধরনের টার্ফ মাঠ করার একটি পরিকল্পনা আমাদের আছে। সো আমি মনে করি যে মারুফ ভাই যেটি শুরু করেছেন, এটাকে ধরে রেখে আমরাও অন্যান্য যারা সংসদ সদস্য আছেন বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগীয় শহরে আমরা এই ধরনের টার্ফ প্রতিষ্ঠিত করতে চাই। ময়মনসিংহ নগরীতে মাঠের সংকট দীর্ঘদিনের। এই বাস্তবতায় নিরাপদ ও মানসম্পন্ন ক্রীড়া পরিবেশ তৈরির লক্ষ্যেই টার্ফটি গড়ে তোলার কথা জানান উদ্যোক্তারা। আমাদের দেশের লোকজন সাধারণ খেলোয়াড় ছাড়াও তারা বেশ স্বাস্থ্য সচেতন হয়েছে এবং সেটা আগে শুধু ওয়াকিং এর ভিতরে ছিল, সেটা ফিজিক্যাল ইন্টেন্স অ্যাক্টিভিটিতে চলে আসছে এবং ফুটবল খেলাটা সেরকম আমরা এটা করেছি। আমি বলতে পারি অনেকটা CSR থেকে আসছে এবং কিছু আপনার যদি এই লোকাল প্লেয়াররা ভালো খেলতে পারে এবং যেহেতু এখন ভালো মাঠের অভাব, সেটা একটা সুবিধা পাবে, এটা থেকে আমরা করা। এদিকে সাধারণ অ্যাথলিটদের পাশাপাশি অভাব আছে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের খেলার স্থান। জানিয়ে রয়েছে সরকারের বিশেষ পরিকল্পনা, জানান আমিনুল হক। প্রতিবন্ধী যারা রয়েছেন সে সকল ক্রীড়াবিদদের জন্য একটি আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের মাধ্যমে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যারা ডিসেবল, প্রতিবন্ধী, যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে 22টি জেলায় সুইমিং পুল সংস্কার করে শিশুদের সাঁতার শেখানোর পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপ খেলতে ফিফা থেকে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এই টুর্নামেন্ট খেলতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েও ফেলেছে বাফুফে। এদিকে আসিয়ান কাপে খেলা চূড়ান্ত না হওয়ায় বিকল্প ভাবনাও রয়েছে ফেডারেশনের। সেপ্টেম্বর উইন্ডোতে ট্রাই নেশন ছাড়াও মালদ্বীপের সঙ্গে খেলার আমন্ত্রণ পেয়েছে ফুটবল ফেডারেশন। ভারতীয় উপমহাদেশ থেকে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও ফিফা আসিয়ান কাপ খেলার জন্য ডাকা হয়নি বাংলাদেশকে, জানিয়ে মন খারাপ ছিল লাল সবুজ ভক্তদের। তবে অক্টোবরে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ায় আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাতেই সুযোগ তৈরি হয় বাংলাদেশের খেলার। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ফিফা। আর তাতেই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক ডাকেন সভাপতি তাবিত আউয়াল। আর সেখানেই আগামী ফিফা উইন্ডোতে আসিয়ান কাপ খেলার পক্ষেই সম্মতি দেয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। আর সবুজ সংকেত পেয়ে ফিফাকে নিজেদের হ্যাঁ সূচক উত্তর জানিয়ে দিয়েছে ফেডারেশন। এই টুর্নামেন্টে লড়তে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে আসিয়ান কাপ খেলতে বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। তাই সেখানে বাংলাদেশের খেলা না খেলার পুরোটাই নির্ভর করছে ফিফার উপর। তবে বসে নেই বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভাবনাও ভেবে রেখেছে ফেডারেশন। সাফের আগে এটা একটা প্রস্তুতি উইন্ডো। সো একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ ট্রাই নেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, স্ট্রঙ্গার দেন আস, মানে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ের উপরে আরেকটি দল মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে আমাদের আল্লাহর মতে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। আবার তা যদি না করি, আমরা যদি দুটো খেলা বাংলাদেশে অন্য কোনো দেশের সাথে খেলি, তারপরে টাইম থাকে,
ওই টাইমটাতে তারাও আমার সাথে খেলতে চায়। আগামী 24 সেপ্টেম্বর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দল নিয়ে 2 বিভাগে শুরু হবে ফিফা আসিয়ান কাপ, যেখানে প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট খেললে ফেডারেশন ফিফা থেকে পাবে 2 কোটি টাকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। কাল পর্দা উঠছে লা লিগার নতুন মৌসুম। প্রথম দিন মাঠে নেয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বেশ কিছু নতুন নিয়মের মধ্য দিয়ে মাঠে গড়াবে লিগ। প্রথমবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাওয়ার আগে আত্মবিশ্বাসী রাজশাহী স্টার্সের কোচ ও অধিনায়ক জাতীয় দলের তারকা ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন রাজশাহীর কোচ গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশ নারী ফুটবল লিগে প্রথমবারের মতো দল গড়ে রাজশাহী স্টার্স এফসি। নিজেদের প্রথম আসরেই শিরোপা উঁচিয়ে ধরে দলটি। দেশের লিগে সাফল্যের শিখরে পৌঁছানো রাজশাহীর সামনে দরজা খুলে যায় আন্তর্জাতিক অঙ্গনের। মালয়েশিয়ায় 2026 অনুষ্ঠিতব্য এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায় পদ্মাপাড়ের দলটি। প্রথমবার সুযোগ পেয়ে লুফে নিতে দেরি করেনি টিম ম্যানেজমেন্ট। মারিয়া মান্দা, আফিদা খন্দকারদের মতো জাতীয় দলের একাধিক তারকাদের নিয়ে দল গড়ে রাজশাহী, যাদের বিদেশের মাটিতে খেলার সহজ সাফের শিরোপা জয়ের মতো অভিজ্ঞতা রয়েছে, যেটা ওমেন্স চ্যাম্পিয়নশিপে কাজে লাগবে বলে মনে করেন রাজশাহী স্টার্সের কোচ গোলাম রব্বানী ছোটন। মোস্ট অফ দ্য প্লেয়ারে আপনার হলো ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করে এবং আমাদের নেপালি একজন খেলোয়াড় আছে। আমরা গত 8 তারিখ থেকে আমরা ট্রেনিং করেছি আজকে পর্যন্ত। তো আশা করতেছি যে আমরা এই টুর্নামেন্টে একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা উপহার দিতে পারবো এবং মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে প্রত্যেকটা ম্যাচই কম্পিটিটিভ হবে। দেশের মাটিতে ফিটনেস টেকনিক্যাল ট্রেনিং সেশনে শিষ্যদের প্রস্তুত করেছেন ছোটন। এবার মূল মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার পালা। তবে মেয়েরা কিছুটা পিছিয়ে রয়েছে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা না থাকায়। তারপরও নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক শিউলি আজিম। আমাদের দলে এখন শক্তিমত্তা যুগ হয়েছে, তো সেই হিসাবে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার এবং ভালো করার। এই টুর্নামেন্টের জন্য ফরেন কোটায় নেপালের বিমলা বিকেকে উড়িয়ে এনেছে রাজশাহী, কিন্তু দেশের সুপারস্টার ঋতুপর্ণা চাকমাকে মায়ানমার লিগ থেকে আনতে পারেনি তারা। ফিফার ট্রান্সফার মার্কেটের নিয়মের মারপ্যাচে আরও অনেকজনকেই দলে ফেরাতে পারেনি বলে জানান টিম ম্যানেজার মুশফিকুর রহিম। ঋতুপর্ণাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমাকে ওকে ধারে নিয়ে আসতে হবে, লোনে আনার পরে আমার খেলা শেষ করে ও আবার তার ক্লাবে ফেরত যাবে। বাট প্রবলেম হচ্ছে ফিফা ট্রান্সফার উইন্ডোটা এবছরের যে রানিং যেটা সেটা 15 আগস্ট লাস্ট ডেট। আমি ছেড়ে দেবো 24 আগস্ট বা 23 আগস্ট আমার খেলা শেষ। ও আর ওখানে ফিরে যেতে পারবে না। মালয়েশিয়াতে 17 আগস্ট থেকে শুরু হবে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। এই গ্রুপে রাজশাহীর প্রতিপক্ষ সাবা এফএ, রোভার এফসি ও ভারতের ইস্ট বেঙ্গল এফসি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। পর্দা উঠছে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের 96তম আসরটি শুরু হচ্ছে বেশ কয়েকটি পরিবর্তিত নিয়ম নিয়ে। মৌসুমের প্রথম দিন রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো বড় দলগুলোর খেলা না থাকলেও মাঠে গড়াবে 2টি ম্যাচ। এদিকে মৌসুম শুরুর আগেই মাঠের সমস্যার কারণে স্থগিত হয়েছে লা লিগার একটি ম্যাচ। বিশ্বকাপের উত্তাপ শেষে উয়েফা সুপার কাপ দিয়েই শুরু হয়ে গেছে ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুমের আমেজ। এবার পর্দা উঠছে ঘরোয়া লিগগুলোর, যেখানে সবার আগে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। মৌসুমের প্রথম দিনে মাঠে গড়াবে 2টি ম্যাচ। ঘরের মাঠে গেতাফেকে আতিথেয়তা দেবে আলাভেস, আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সেভিয়া ও রায়ো ভায়োকানো। নতুন মৌসুমে ভালো করতে দলগুলো বেশ কয়েকটি সাইনিং করেছে। এবার আলাভেস নিয়েছে আর্জেন্টিনার 24 বছর বয়সী সেন্টার ব্যাক নিকোলাস ভেলেকে, আর গেতাফে দলে ভেরিয়েছে বেলজিয়ামের ওরেল ম্যাঙ্গালাকে। এদিকে 13তম স্থানে থেকে গত মৌসুম শেষ করা সেভিয়া এবার সাইনিং করিয়েছে জন গুরিদি, হুয়ান ইগলেসিয়াস ও আরৌনা সাঙ্গান্তের মতো ফুটবলার। তবে বড় ধাক্কা সামলে মাঠে নামছে রায়ো ভায়োকানো। দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেপ চাভারিয়া এবার যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। লিগ আগেভাগে শুরু হলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ দেখতে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে সমর্থকদের। 24 আগস্ট স্পানিওলের ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামবে 36 বারের চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ী কুকুরিয়া সহ ড্যানফ্রিজ, কোনাতে, বার্নার্দো সিলভার মতো ফুটবলারদের দলে ভিড়িয়েছে অল হোয়াইটরা। একই দিনে এলচের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখতে 8 জন বিশ্বকাপ জয়ী ফুটবলার নিয়ে প্রস্তুত হচ্ছে বার্সাও। দলের শক্তি বাড়াতে নতুন মৌসুম শুরুর আগেই ক্লাবটি চেষ্টা চালাচ্ছে রদ্রি কিংবা আলভারেজের মতো ফুটবলারকে দলে নিতে।
এদিকে ভিন্ন কারণে মাঠে নামার অপেক্ষা বাড়ছে ওসাসুনা ও সেল্টা ভিগোর। সেল্টার ঘরের মাঠ এস্তাদিও দে ভালাইদোসে ছড়িয়ে পড়েছে ফাঙ্গাস, তাতে ম্যাচটি স্থগিত হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 আগস্ট। অবশ্য লা লিগা শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম নিয়ে। সময় নষ্ট কমিয়ে ম্যাচের গতি বাড়াতে বিশ্বকাপে ফিফার দেখানো পথে হাঁটবে লা লিগা। বদলি খেলোয়াড়কে 10 সেকেন্ডের মধ্যে মাঠে নামতে হবে। থ্রো ইন ও গোল কিক নিতে দেওয়া হয়েছে 5 সেকেন্ডের সময়সীমা। গোলরক্ষক বল হাতে রাখতে পারবেন সর্বোচ্চ 8 সেকেন্ড। এছাড়া ইনজুরির পর চিকিৎসা নিলে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকার পাশাপাশি ভুল কার্ড ও সিদ্ধান্ত সংশোধনে বাড়ছে VAR এর ব্যবহার। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 21 আগস্ট। পরদিন 22 আগস্ট থেকে শুরু সিরিয়া এ ও ফ্রান্সের লিগ 1। সবশেষ 28 আগস্ট শুরু হবে জার্মান বুন্দেসলিগা। রাফি আমিন, সময় সংবাদ। দলবদল নিয়ে আলোচনার মাঝে ইংল্যান্ডে ফিরলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। শুক্রবার ম্যান সিটির অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলার। তবে বার্সেলোনার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে আবারও স্পেনে ফিরে যাবেন তিনি। রদ্রিকে দলে রাখা নিয়ে ম্যান সিটি কোচ এনজো মারেস্কা জানান, ট্রান্সফার মার্কেট খোলা থাকায় রদ্রির দিকেই চেয়ে আছেন তিনি। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির ভবিষ্যৎ আটকে আছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটির দর কষাকষির মাঝে। বিশ্বকাপের পর থেকে এই ফুটবলারের দল ছাড়ার গুঞ্জন শুরু। প্রায় মাসখানেক ধরে চলা এই দলবদল এখনও আলোর মুখ দেখেনি। তবে এই অপেক্ষার মাঝে যেন বার্সার ফেরার রাস্তাটা আরও দীর্ঘ হয়ে গেল স্প্যানিশ মিডফিল্ডারের জন্য। বৃহস্পতিবার স্পেন থেকে লিভারপুলের বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে তার ম্যানচেস্টারে আসার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ম্যান সিটিতে পা রাখেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই তারকা। সিটিজেনদের নতুন মৌসুম শুরু হবে শনিবার আর্সেনালের বিপক্ষে FA কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগে মাঝ মাঠের তারকাকে দলের সঙ্গে যুক্ত করেছেন ম্যানচেস্টার সিটির নয়া কোচ এনজো মারেস্কা। তাই তো প্রশ্ন উঠেছে, ম্যান সিটি বস কি নয়া মৌসুমের নয়া পরিকল্পনা আটছে রদ্রিকে ঘিরে? ট্রান্সফার মার্কেট খোলা আছে। আমরা চাইলেই ফুটবলার কিনতে পারবো, আবার চাইলেই ফুটবলার বিক্রি করতে পারবো। যে কোনো কিছুই হতে পারে। আমি শুধু দেখতে চাই রদ্রি এখন কি করে। তাকে আমি বড় আলিঙ্গন করেছি, সে ভালো আছে। এখন দেখি শেষ পর্যন্ত কি হয়। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দ্রুত চুক্তি সম্পূর্ণ করে দলে ফেরাতে চাই রদ্রিকে। তবে ম্যান সিটির আর্থিক চাওয়া পূরণ না হলে ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে ছাড়তে নারাজ। স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী রদ্রির জন্য 70 মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েছে সিটিজেনরা। তবে বার্সাও তাদের বিট নিয়ে গেছে 65 মিলিয়ন পর্যন্ত। মাঝে সামান্য ফারাক থাকার পরও দুপক্ষের মাঝে সমঝোতা হচ্ছে না। আর্থিক অঙ্কতেই আটকে আছে রদ্রির ভবিষ্যৎ। অনিশ্চয়তার মাঝেই রদ্রি এসেছেন ইংল্যান্ডে। তবে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে গেলে আবারও ইংল্যান্ড ছেড়ে ঘরের মাটিতে ফিরবেন তিনি। জিহাদ আল হাসান, সময় সংবাদ। নতুন মৌসুম শুরুর আগে সুখবর পেলেন আর্লিং হল্যান্ড। ক্যারিয়ারের দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। প্রিমিয়ার লিগ, উয়েফা নেশনস লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সব কীর্তি গড়ায় 7টি সনদ পেয়েছেন হল্যান্ড। কর্তৃপক্ষ অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগে আর্লিং হল্যান্ডের হাতে তার অসাধারণ ফুটবল ক্যারিয়ারের এখন পর্যন্ত পাওয়া কীর্তিগুলো স্বীকৃতিস্বরূপ সনদ তুলে দিতে পেরে তারা উচ্ছ্বসিত। সময়টা স্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার সিটির নরওয়ের তারকা আর্লিং হল্যান্ডের। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে নরওয়ে বিদায় নিলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন এই স্ট্রাইকার। ভাইকিংস ড্র উদযাপন আর হল্যান্ডের 7 গোল এই বিশ্বকাপে সমর্থকদের উপহার দিয়েছে ভিন্ন রোমাঞ্চ। বিশ্বকাপ শেষে ম্যানচেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় হল্যান্ড। পেপ গার্দিওলার বিদায়ের পর নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নিজেকে নতুন রূপে মেলে ধরার জন্য প্রস্তুত করছেন। এরই মধ্যে পেলেন চমৎকার অর্জনের স্বীকৃতি। ক্যারিয়ারে অবিশ্বাস্য কিছু গোল করার স্বীকৃতি স্বরূপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 7টি সনদ পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগ, উয়েফা নেশনস লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সব কীর্তি গড়ার স্বীকৃতি স্বরূপ এই সনদগুলো দেওয়া হয়েছে হল্যান্ডকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, নতুন মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে একাধিক রেকর্ডের মালিক আর্লিং হল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়েছে তার অসাধারণ ফুটবল ক্যারিয়ারের এখন পর্যন্ত পাওয়া সেরা কীর্তিগুলোর স্বীকৃতি স্বরূপ সনদ।
আর্লিং হল্যান্ডের স্বীকৃতি পাওয়া রেকর্ডগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে কম প্রিমিয়ার লিগ ম্যাচে 100 গোল করার কীর্তি। গত বছরের 2 ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে মাত্র 111 ম্যাচে এই মাইলফলকে পৌঁছান হল্যান্ড। 2022-23 মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ঠিক 3 বছরের একটু বেশি সময়ের মধ্যে এই অর্জন নিজের করে নিয়েছিলেন হল্যান্ড। প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুম স্মরণীয় হয়ে থাকবে তার কাছে। 2022-23 মৌসুমের সবচেয়ে বেশি 36 গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছিলেন এই তারকা। হল্যান্ডের তৃতীয় রেকর্ডটি এসেছে জাতীয় দলের হয়ে। উয়েফা নেশনস লিগে 19 গোল করে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নরওয়েজিয়ান তারকা। 2020 সালের 4 সেপ্টেম্বর থেকে 2024 সালের 17 নভেম্বরের মধ্যে করা তার গোলগুলোকে এই রেকর্ডের জন্য বিবেচনা করেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস। হল্যান্ডের চতুর্থ সনদ এসেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। 2023 সালের 14 মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে একাই 5 গোল করেছিলেন হল্যান্ড। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে 5 গোল করার অনন্য কীর্তিতে নাম লেখানো মাত্র তৃতীয় খেলোয়াড় বনে যান 26 বছর বয়সী এই স্ট্রাইকার। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে 5 গোল করার রেকর্ড ছিল কেবল লিওনেল মেসি ও লুইস আদ্রিয়ানোর ঝুলিতে। তার এই চমৎকার অর্জনগুলো তুলে ধরেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আগামী রোববার কমিউনিটি শিল্ডের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। 23 আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের প্রিমিয়ার লিগ অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইনে বাংলাদেশের অবিশ্বাস্য পারফরমেন্সে অবাক অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ম্যাচে ফেরার লক্ষ্য। বিশ্বসেরা বোলারদের শাসন করে প্রশংসায় ভাসছেন তানজিদ। দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। ভারতের বদলে আসিয়ান কাপে বাংলাদেশ সহ একাধিক দেশকে আমন্ত্রণ। যে কোনো একটি দলকে বেছে নেবে ফিফা। টুর্নামেন্ট মিস হলে ট্রাই নেশন সিরিজ ও মালদ্বীপ ম্যাচে চোখ বাফুফের। এবং দায়িত্ব নেয়ার 6 মাসে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া সরকারের। প্রথমবার ভাতা ও কার্ড চালু। 10 থেকে 14 বছর বয়সী খেলোয়াড়দের জন্য নতুন করে স্পোর্টস আয়োজন। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন আলিফ। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।